আসসালামু আলাইকুম বন্ধুরা। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আল রাব্বি সিমেন্স। আমরা জিওগ্রাফি ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করছিলাম, এইচএসসি জিওগ্রাফি, এবং পৃথিবী সম্পর্কে জানার যে আগ্রহ সেটি কিন্তু আমরা ইতোমধ্যে তোমাদের মাঝে দেখেছি, এবং আশা করছি পৃথিবী নিয়ে এই যে জানার পরিসরটি এটি আরও বিস্তৃত হবে, জানার যাত্রাটি আরও সুগম হবে। এবং জিওগ্রাফির যে সবচেয়ে মজার যে বিষয়টি, যে এটি আসলে আমরা চারপাশে অনুভব করতে পারি, আমাদের চারপাশে, এবং সেটি নিয়ে আমরা যখন কথা বলি তখন অনেকটা আপ্লুত হই, যেহেতু বইয়ের পড়াগুলোকে আমরা বাস্তব জগতে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, প্রতিবারের মতোই ভূগোল প্রথম পত্রের যে অধ্যায়টি রয়েছে, এইচএসসি ভূগোল প্রথম পত্রের ভূমিরূপ পরিবর্তন অর্থাৎ চেঞ্জ অফ ল্যান্ডফর্মস, সেটি নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকের বিষয়বস্তু থাকবে পাত সঞ্চালন মতবাদ ও এর বর্ণনা। এটি সম্পর্কে একটি বেসিক আইডিয়া আমরা ডেভেলপ করব। এবং পাত সঞ্চালন মতবাদ বলতে সাধারণত আমরা কি বুঝি সেটি নিয়ে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। অনেকে হয়তো পাত বা সঞ্চালন এ সম্পর্কে হয়তো ধারণা রাখি না, তো কোনো সমস্যা নেই, এই ভিডিও থেকে অন্তত আমরা বেসিক যে আইডিয়াটি সেটি ডেভেলপ করার চেষ্টা করব। তো বন্ধুরা, এর আগের ক্লাসগুলোতে আমরা ভূমিরূপ পরিবর্তন অর্থাৎ বিভিন্ন ধরনের ভূমিরূপ নিয়ে কিন্তু জেনেছি। আমরা সমতল ভূমি নিয়ে জেনেছি, পাহাড়ি ভূমি নিয়ে জেনেছি, মালভূমি নিয়ে জেনেছি, সমতল যে ভূমি রয়েছে সেটির বিভিন্ন ভাগ সম্পর্কে জেনেছি। তো এই যে পুরো পৃথিবী তো আসলে এই ধরনের ভূমিরূপ নিয়ে গঠিত। তো এই যে পুরো পৃথিবীর মধ্যে আমরা কি কি ধরনের চেঞ্জ দেখতে পারি এই ল্যান্ডফর্মের মধ্যে, সেটির শুরুই হবে আজকের আলোচনা থেকে। তো চলো বন্ধুরা, তোমাদের সকলের সাথে আমিও জিওগ্রাফি বোঝার কিংবা পৃথিবীকে জানার এই যাত্রাটি শুরু করি। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে যে মানুষটির ছবি দেখছি তার নাম হচ্ছে আলফ্রেড ওয়েগনার, একজন জার্মান ভূতত্ত্ববিদ এবং আবহাওয়াবিদ ও মেরু বিষয়ক গবেষক। আলফ্রেড ওয়েগনার তোমার আমার মতো খুব সাধারণ চিন্তা করতে হয়তো পছন্দ করতেন না, তার চিন্তাগুলো একটু ছিল অসাধারণ। তার চিন্তা, তিনি অনেকটা জিওগ্রাফারদের আমরা প্রথম অধ্যায়ে বলেছিলাম অবজার্ভ করতে পছন্দ করেন। তার অবজারভেশনের একটি নমুনাই পৃথিবীতে প্লেট টেকটনিক মুভমেন্ট অর্থাৎ পাত সঞ্চালন মতবাদের ধারণাই পাল্টে দিয়েছে। সেটি কি অবজারভেশন, সেটিকে আজকের ভিডিওতে আমরা জানবো নাকি আগামী কোনো ভিডিওতে জানবো, সেটি জানতে হলে সাথে থাকবে। তো আমরা বলছি আজকের ভিডিওতে আমরা অনেক বেসিক আলোচনা করব। তো আলফ্রেড ওয়েগনারের পরিচয়টি দিলাম, তিনি একজন জার্মান ভূতত্ত্ববিদ, এবং জার্মানিতে কিন্তু আমরা জিওগ্রাফির একটি রেভলিউশন হতে দেখি, কেননা অনেক ভূতত্ত্ববিদ কিংবা অনেকেই জার্মান যে ভূতত্ত্ববিদ তারা জিওগ্রাফিতে খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যেমন আমরা পেঙ্কের কথা বলতে পারি। তো এমন একটি সময় হয়ে গিয়েছিল যে পৃথিবীতে, সেটি তোমরা আলফ্রেড ওয়েগনার সম্পর্কে আরও যখন আমরা জানবো তখনও দেখতে পারবে, যে পৃথিবীতে জিওগ্রাফির আসলে দুটি গ্রুপ বা দুটি স্কুল বলা হয় এমন হয়ে গিয়েছিল, যে জার্মান স্কুল, আমেরিকান স্কুল, এই দুটি স্কুলের মধ্যে আবার বিভিন্ন দ্বন্দ্ব থাকতো, মানে দুটি গ্রুপ। স্কুল বলতে কিন্তু ইনস্টিটিউশনাল কোনো রূপ নয়, দুটি গ্রুপকে আমরা বোঝাচ্ছি বা তারা বুঝিয়েছেন। তো আলফ্রেড ওয়েগনারও এই দ্বন্দ্বে পড়েছিলেন। সেটি কি দ্বন্দ্ব ছিল নিশ্চয়ই শুনতে অনেক আগ্রহী তোমরা, সে দ্বন্দ্ব সম্পর্কে আমরা ক্লিয়ার হব। তো আলফ্রেড ওয়েগনার সম্পর্কে আমরা একটু বেসিক ধারণা নিলাম, এবং তিনি পাত সঞ্চালন তত্ত্ব, পৃথিবীর ভূমিরূপ ও পর্বত গঠন সংক্রান্ত আধুনিক যে মতবাদ, সেখানে কিন্তু একটি নতুন যুগের সূচনা করেন। তো ওয়েগনারের মহাদেশীয় যে ভূভাগ সঞ্চালন মতবাদ, যেটি তিনি 1912 সালে দিয়েছিলেন, এবং এটি উন্নত সংস্করণ হিসেবে পাত সঞ্চালন, মানে পৃথিবীর যে ভূভাগ সেটির উন্নত সংস্করণ হিসেবে পাত সঞ্চালন মতবাদের উদ্ভব হয়েছিল। আমি যদি একদম বেসিক একটি ধারণা নিয়ে রাখি, একটু যদি তোমাদের এঁকে দেখাই, তোমরা যারা জিওগ্রাফি ক্লাসগুলো করবে অবশ্যই
তোমাদের সামনে বই, খাতা, কলম, পেন্সিল, স্কেল, ইরেজার এগুলো নিয়ে বসবে, কেননা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ডায়াগ্রাম কিংবা মানচিত্র আঁকার দরকার পড়ে। তোমরা দেখবে আমি প্রতিটি ভিডিওতে কোনো না কোনো একটি মানচিত্র আঁকার চেষ্টা করি, খুব হয়তো ভালো হয় না, কিন্তু তোমরাও যদি এই চেষ্টাটি করো দেখবে কখনো না কখনো তোমাদের একটি সুন্দর মানচিত্র দাঁড়িয়ে গিয়েছে। তো ওয়েগনারের হিসেবে ধরো এটি হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং এটি হচ্ছে আফ্রিকা, এবং ওয়েগনারের হিসেবে তিনি মনে করতেন যে এই দুটি ল্যান্ড একসময় কানেক্টেড ছিল তার মতামত অনুযায়ী, এবং তিনি এটি বলার চেষ্টা করেছিলেন যে পৃথিবী যে রয়েছে, ধরো আমরা একটি ফুটবলে কি দেখি যে এটি এক অংশ সাদা এক অংশ কালো, এভাবে দেখি না ফুটবলগুলোতে আমরা যখন ফুটবল খেলি। তো ধরো কালো অংশটি যদি আমি তুলে ফেলি এবং সাদা অংশটি তুলে ফেলি, দুটি ভাগ হয়ে গেল না। তিনি মনে করতেন বা তিনি চিন্তা করেছিলেন পৃথিবী এই ধরনের কিছু পাতে বিভক্ত, বা পৃথিবীর যে মহাদেশগুলো ছিল এগুলো আগে পরস্পর অনেক কাছাকাছি ছিল। এটি শুধু একটি ধারণা দিয়ে রাখলাম, এরপরে আমরা বিস্তারিত জানব। তো আলফ্রেড ওয়েগনার এই ভূমিরূপ এবং এটি কিন্তু পরবর্তীতে পর্বত গঠন সংক্রান্ত যে মতবাদ সেটিতে কিন্তু একটি নতুন হাওয়া লাগায়, কেননা এখান থেকে আমরা ভঙ্গিল পর্বতমালাগুলো কিভাবে গঠিত হয়েছে বা হতে পারে সে সম্পর্কে একটি ধারণা কিন্তু আমরা, প্লেট সংক্রান্ত একটি ধারণা কিন্তু ভঙ্গিল পর্বতমালা গঠনের ভিডিওতে দেখেছিলাম, এবং তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ভিডিওটি দেখবে। তো এই ছিল আলফ্রেড ওয়েগনারের যে ভূভাগ সঞ্চালন বা প্লেট নিয়ে তার কিছু ধারণা। তো এরপর যেটি দেখলেন, এই যে আমরা চিত্রে দেখো, হয়তো আমরা দেখছি এখানকার যে একটি ভূমিরূপ সেটি ভাগ হয়ে গিয়েছে, আবার এখানে একটি আলাদা টুকরা দেখতে পাচ্ছি বা ভাগ দেখতে পাচ্ছি, আবার ঠিক দেখো এইখানেও একটি আলাদা ভাগ দেখতে পাচ্ছি। তো পৃথিবী সাধারণত এই ধরনের কিছু প্লেটে বিভক্ত। তো এই যে আমরা আলফ্রেড ওয়েগনারের যে তত্ত্বটি দেখলাম, তিনিও এটি বলেছেন যে পৃথিবী, তিনিও ধারণা করেছেন পৃথিবীর এরকম প্লেটে বিভক্ত হওয়ার যে ধারণাটি। তো তার এই ধারণা থেকে কিন্তু আমরা যে এই আলাপটি তুললাম যে এখানে আমরা দেখছি পৃথিবী বেশ কিছু প্লেটে বা বেশ কিছু প্লেট যদি আমরা নাও বলি, পৃথিবী বেশ কিছু ভাগে কিন্তু বিভক্ত হতে দেখছি। তো আস্তে আস্তে আমরা প্লেট নিয়ে জানবো। তো 1960-এর দশকে টুজো উইলসন আরেকজন বিজ্ঞানী, তিনি পাত সঞ্চালনের এই মতবাদটিকে ভালো মতো প্রথম আধুনিকভাবে ব্যাখ্যা দেন। সে ধরনের মতামত কি সেটি সম্পর্কেও আমরা জানবো। পরবর্তীতে 1968 সালে অর্থাৎ 1960-এর 8 বছর পর, দেখো আমরা কিন্তু আলফ্রেড ওয়েগনারের সালটি পেয়েছিলাম 1912 সালে। তো 1912 তখন কিন্তু তার এই মতবাদটি পুরো পৃথিবীতে খুব একটি সাধুবাদ যে পেয়েছে এটি বলা যাবে না। এক জার্মান স্কুল আমেরিকান স্কুলের একটি দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত এটি জার্মান ল্যাঙ্গুয়েজের ছিল, একটি ভাষার একটি বাধা ধরা নিয়ম ছিল, যেহেতু ইংলিশের মতো জার্মান ল্যাঙ্গুয়েজটি এতটা স্প্রেডেড না। তো তার অনেক বছর পর, প্রায় 48 বছর পর কিন্তু 1960 সালে আমরা টুজো উইলসন দেখতে পারি তিনি এই পাত সঞ্চালন তত্ত্বের একটা প্রথমবারের মতো পূর্ণ একটি ব্যাখ্যা দেন। ঠিক এর 8 বছর পর 1968 সালে বিজ্ঞানী পিচো এই তত্ত্বটির সরলীকৃত ব্যাখ্যার মাধ্যমে বিজ্ঞানী মহলে এটিকে প্রতিষ্ঠিত করেন। অর্থাৎ তার আগে আমরা কিন্তু এটিকে খুব একটা প্রতিষ্ঠিত তত্ত্ব হিসেবে এটিকে আমরা পৃথিবীতে পাইনি, বরং 1968 সালে বিজ্ঞানী পিচোর যে সরলীকরণ তত্ত্ব, অর্থাৎ তিনি এটিকে যেভাবে সিম্পল ওয়েতে ব্যাখ্যা করেছেন, এটির মাধ্যমে আমরা সর্বপ্রথম দেখি যে এটি কিন্তু পৃথিবীতে একটি এস্টাবলিশ থিওরি হিসেবে নিজের জায়গা করে নেয়। তো এরপর যদি আমরা দেখি পাত কি, হোয়াট ইজ প্লেট, এটি তো নিশ্চয়ই তোমাদের আগ্রহ জেগেছে এতক্ষণ, যেহেতু পাত সম্পর্কে আমরা শুনেছি। তো তোমরা দেখো এই যে কমলাটি দেখতে পাচ্ছ,
দেখো, ধরো তোমাদের সামনে যদি কোনো কমলা থাকে, তোমরা ধরো সেটিকে পিল করলে বা সেটিকে ছিললে, তো এই যে উপরে যে কমলার খোসা, দেখো এগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করলাম শুরুতে। এরপর যদি আমরা এগুলোকে আবার তাদের যে জায়গা, পূর্বের জায়গা, সেখানে লাগানোর চেষ্টা করি, সেটি কি লাগবে না? অবশ্যই কিন্তু লাগবে। ধরো, কিংবা তোমরা ধরো একটি পেজকে, একটি পাতাকে ধরো ছিঁড়লে, পরবর্তীতে হয়তো সেভাবে জোড়া লাগবে না, কিন্তু তোমরা কিন্তু সেই জায়গায় এটিকে স্টাবলিশ অন্তত করতে পারবে, অন্তত একটু ফিট করতে পারবে জায়গা অনুসারে। ঠিক এই কমলার মতো দেখো আমাদের এই পৃথিবীও এমন কিছু ভাগে বিভক্ত। এই যে দেখতে পাচ্ছ, এমন কিছু ভাগে, অর্থাৎ পৃথিবীর যে উপরিভাগ, সেই ক্রাস্টটিকে আমরা এমন কিছু ভাগে কিন্তু বিভক্ত হতে দেখি। তো এই যে বিভক্ত হওয়া ভাগ, এটিকেই মূলত আমরা প্লেট হিসেবে জেনে থাকি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, দেখো আফ্রিকা, এটি কিন্তু বিশাল একটি অংশে ভাগ রয়েছে। মাঝখানের অংশটুকু হয়তো আফ্রিকা মহাদেশ, কিন্তু এই পুরো প্লেটটিকে আমরা বলছি আফ্রিকান প্লেট। আবার দেখো উপরে ইউরেশিয়া, এটিও দেখো বিভিন্ন ভাগে কিন্তু একটি পুরো ভাগে ভাগ রয়েছে, এটিকে আমরা বলছি ইউরেশিয়ান প্লেট। আবার মাঝে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার একটি ছোট ভাগ, আরবের অর্থাৎ অ্যারাবিয়ান ল্যান্ডের একটি ছোট ভাগ, এটিকে আমরা অ্যারাবিয়ান প্লেট বলছি। আবার এখানে দেখো অ্যান্টার্কটিকা কিন্তু বিশাল একটি ভাগ নিয়ে নিজের জায়গাটি দখল করে আছে। অর্থাৎ আমরা কিন্তু কমলা লেবুর মতোই দেখতে পাচ্ছি। কমলা লেবুটিকে ছিললে আমরা যেমন এই খোসাটিকে বিভিন্ন ভাগে ভাগ হতে দেখি, তেমনি আমরা এই চিত্রে দেখলাম পৃথিবীকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, এবং এই চিত্রে তার প্রমাণ পেলাম, হ্যাঁ, পৃথিবী আসলে বিভিন্ন বড় বড় শিলাখণ্ডে বিভক্ত। হয়তো কোথাও ছোট শিলাখণ্ড রয়েছে তুলনামূলক, ধরো অ্যারাবিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট, এগুলো তো আফ্রিকান প্লেটের চেয়ে অনেকটাই ছোট। তো এই আফ্রিকান প্লেটের তুলনায় এটাকে আমরা ছোট বলতে পারি। তো এই আফ্রিকান প্লেটটি তো বিশাল বড়, সেই তুলনায় ইন্ডিয়ান প্লেটটি ছোট। কিন্তু এখান থেকে যে জ্ঞানটি আমরা নিতে পারি যে আসলেই পৃথিবী কিন্তু এই ধরনের বেশ কিছু প্লেটে বিভক্ত। তার মানে পাত কি, এটি সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করলাম। তাহলে যদি বলি, পাত হচ্ছে মূলত ম্যাগমার তৈরি একটি আগ্নেয় শিলা, যা সমুদ্র তলের বিস্তৃতির মাধ্যমে সৃষ্টি হয়েছে। দেখো এই শিলাটি আফ্রিকান প্লেট আমরা নাম বলছি, কিন্তু এইটা কিন্তু শুধুমাত্র কন্টিনেন্টাল ক্রাস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এই প্লেটের যাত্রাটি কিন্তু ওই যে আমরা পড়েছিলাম ওশেনিক ক্রাস্ট, সেটির মধ্যেও বিস্তৃত করেছে। আমি যদি সবকিছু আরেকবার মিশিয়ে দেই, দেখো এই যে আফ্রিকান প্লেটটি, এটি তো আমরা কন্টিনেন্টাল ক্রাস্ট হিসেবে জেনে থাকি। তো এর যাত্রাটি কিন্তু ওশেনিক ক্রাস্টেও পরিচিত বা বিস্তৃত হয়েছে, যার জন্য আমরা বলছি ম্যাগমার তৈরি যে আগ্নেয় বিশাল বিশাল শিলা, এটি সমুদ্রতলের বিস্তৃতির মাধ্যমে, অর্থাৎ মূলত সি ফ্লোর বা সমুদ্রতল, এর যে ফ্লোরটি আছে এটির বিস্তৃতির মাধ্যমেই তৈরি হয়েছে। নইলে কিন্তু আমরা দেখতাম সবগুলো প্লেট কিন্তু তার যে ভূমি, অর্থাৎ কন্টিনেন্টাল ক্রাস্ট বরাবর ভাঙত বা এরকম ভাগ হয়ে যেত। কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ প্লেট দেখছি, এই প্লেটগুলোর সীমানা কিন্তু সমুদ্র তলের পর্যন্ত বিস্তৃত, যার জন্য আমরা বলছি এখানে যে সমুদ্র তলের বিস্তৃতির মাধ্যমে সৃষ্টি হয়েছে। তো এখন যদি আমরা আরেকটু দেখি যে পাতের গঠন বা এ সম্পর্কে যদি আসলে দেখি যে সমুদ্র তলের বিস্তৃতির কারণেই তো প্লেটের সৃষ্টি হয়েছে বলে আমরা ধারণা করলাম। তো এখানে কিন্তু একটি কথা আছে যে পৃথিবীর অভ্যন্তরে একটি পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এই পরিচলন স্রোতের জন্যই কিন্তু এই প্লেটগুলোকে আমরা মুভ করতে দেখি। কি করতে দেখি? মুভ করতে দেখি। তোমাদের অবাক লাগতে পারে যে এই যে বড় শিলাখণ্ড, এগুলো কি আসলে মুভ হয়, অর্থাৎ এগুলোকে আসলেই এই ম্যাগমার উপর ভাসতে দেখা যায়? আমি আসলে শুনে খুব অবাক হয়েছিলাম। তো পরিচলন স্রোত আসলে কি?
পরিচলন স্রোত, যেটিকে আমরা ইংরেজিতে কনভেকশনাল কারেন্ট বলে থাকি। ধরো তুমি একটি বাটিতে স্যুপ রান্না করলে বা একটি কেটলিতে পানি গরম দিলে, তখন কি হয়, ধরো এই যে কেটলির নিচে তো আমরা দেখতে পারি অনেক আগুন, তাই না, উত্তপ্ত, এই অংশটি, তাই না, উত্তপ্ত। তো এই যে এই পানি, নিচের অংশের পানি যখন এই আগুনের কাছাকাছি আসে, স্বাভাবিকভাবেই এর উত্তপ্ততার পরিমাণ কিন্তু বেড়ে যায়, তাই তো। বেড়ে যাওয়ার পর পানি তখন হালকা হয়ে যায়। যে কোনো উত্তপ্ত জিনিস দেখবো যখন সে পদার্থ উত্তপ্ত হয়, সেটা হালকা হয়ে উপরে উঠে যায়। যেমন আমরা এটি বায়ুর ক্ষেত্রে দেখব, কোনো এলাকার বায়ু যদি উত্তপ্ত হয়, সে উত্তপ্ত বায়ুটি হালকা হয়ে উপরে উঠে যেতে দেখবো আমরা। তো হালকা হয়ে যখন এই পানিটি উষ্ণ অবস্থায় উপরে উঠে যায়, তখন উপরের অংশে তুলনামূলক যে ঠান্ডা পানি, সে এই যে মাঝখানেটি তো গ্যাপের সৃষ্টি হলো এই পানিটি উপরে উঠে যাওয়ার, সে পানিটি আবার ওই গ্যাপ পূরণ করতে এখানে চলে আসে। তো এই ঠান্ডা পানি, এই যে নীল রং দিয়ে বুঝিয়েছে, এই ঠান্ডা পানি যখন গ্যাপ পূরণ করতে আবার নিচের অংশে চলে আসে, তখন কি হয়, এই ঠান্ডা পানিটিও আবার গরম হয়ে যায়। তখন এই যে আগের ঠান্ডা পানিটা এখন গরম হয়ে গেল, এটি আবার উষ্ণ হয়ে উপরে উঠে যায়। অর্থাৎ দেখো আমরা কিন্তু একটি সাইকেল দেখতে পাচ্ছি। আমি যদি একবার আবার মিশিয়ে দিই, যে একবার নিচে এসে গরম হচ্ছে, পরে সেটি উপরে চলে যাচ্ছে, উপরে গিয়ে তুলনামূলক ঠান্ডা হচ্ছে, আবার সেই ঠান্ডা, তখন আবার এই ঠান্ডা পানিটি গরম হয়ে উপরে চলে যাচ্ছে, আবার উপরের ঠান্ডা পানি নিচের জায়গা দখল করছে। ঠিক এই যে এই ধরনের একটি চিত্র, চাইলে তোমরা ডায়াগ্রামটি কিন্তু এঁকে রাখতে পারো। তো এটিকেই মূলত আমরা কনভেকশনাল কারেন্ট কিংবা পরিচলন স্রোত হিসেবে চিনে থাকি। তো আমরা যদি পরের ভিডিওতে দেখি, তো আমরা দেখতে পারবো যে পরিচলন স্রোতের ফলে অভ্যন্তরে পৃথিবীর যে অভ্যন্তর ভাগের উত্তপ্ত গলিত সমুদ্র শিলা রয়েছে, এই শিলাগুলো কিন্তু সমুদ্র তলদেশ ভেদ করে উপরে উঠে আসে। কেননা বন্ধুরা, আমরা জানি যে সমুদ্র তলদেশের যে উপরে, এটিকে আমরা কি বলি, আপার বা সমুদ্র তলদেশ আসলে ঊর্ধ্বমণ্ডল। তো এই ঊর্ধ্বমণ্ডলে আমরা দেখি যে এই ম্যাগমাগুলো মানে বহিরাবন হিসেবে ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসতে কিন্তু চেষ্টা করে। তখন পৃথিবীর অভ্যন্তরে যে শিলা স্তর, যেটি আসলে অত্যন্ত উত্তপ্ত অবস্থা বিরাজ করে, সে তুলনায় এই উপরের যে মেন্টলটি, এই অংশটি কিন্তু ঠান্ডা, যার ফলে যেটি আমরা যে কেটলির গরম পানির ক্ষেত্রেও দেখতে পেয়েছিলাম, ঠান্ডা। তো পৃথিবীর অভ্যন্তরেও কিন্তু তখন এই ম্যাগমার বা উত্তপ্ত গলিত শিলার এক ধরনের আমরা পরিচলন স্রোত দেখতে পাচ্ছি। এই যে তোমরা ভিডিওতে যেমন দেখছো, ঠিক তেমনই দেখতে পাচ্ছি যে যখনই নিচের অবস্থায় থাকছে এটি গরম হয়ে যাচ্ছে, আবার যখন উপরে আসছে এটি তো ঠান্ডা তুলনামূলকভাবে, তখন কিন্তু আমরা দেখি যে মেন্টলের কাছাকাছি এসে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক ভিডিওতে তোমরা যদি দেখো যে মেন্টলের কাছাকাছি এসে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার নিচে যখন আসছে আরো উত্তপ্ত অবস্থায় রয়েছে, গরম হয়ে যাচ্ছে, আবার দেখো ঠান্ডা হয়ে যাচ্ছে। এটির ফলে এই যে দেখো এই অংশতে ঠিক সাদা একটি ক্লিক দেখতে পাচ্ছ তোমরা, এই অংশটাও কিন্তু পরিচলন স্রোতের এই ধাক্কাটি মেলে। অর্থাৎ সমুদ্র তলদেশ যে বিস্তৃতির মাধ্যমে যে পাতগুলো গঠিত, সেগুলোও কিন্তু তখন চলমান হওয়ার চেষ্টা করে, কেননা দেখা যায় ভিতরে তখন এক ধরনের পরিচলন স্রোত কাজ করে। তো এই পরিচলন স্রোতটি কাজ করার ফলে এই সমুদ্রে এই অবস্থায় দেখা যায় সমুদ্র যে উত্তপ্ত যে শিলাগুলো ছিল, এগুলো যখন ভেদ করে উপরে উঠে আসার চেষ্টা করে, সমুদ্রের যে ঠান্ডা পানি এই সংস্পর্শে এসে এগুলোকে আমরা ঠান্ডা ও কঠিন আকার ধারণ করতে দেখি। তখন কিন্তু দেখে যে সমুদ্র তলদেশের যে উভয় ভাগ দেখা যায়, এটি হয়তো এই ম্যাগমাটি হয়তো এখান থেকে বেরিয়ে গেল, তখন এই যে ধরো উপরি যে ভাগটি রয়েছে, এই উপরি ভাগটি কিন্তু পরিচলন স্রোত এবং এই ম্যাগমা বেরিয়ে আসার ফলে দুটি ভাগ কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায়, কিংবা একটি বিস্তৃতি ঘটতে থাকে। অর্থাৎ ধরো এটি ডানের দিকে এগোচ্ছে, বামের দিকে এগোচ্ছে, এই ধরনের একটি বিস্তৃতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি।
তো এর মাধ্যমে কিন্তু আমাদের প্লেটগুলো মোটামুটি মুভ করে। তো এখন যদি আমরা দেখি পৃথিবীর প্রধান পাতসমূহ কি কি, তো আমরা যদি এখন একটি কলম নেই তাহলে আমরা দেখতে পারবো প্রশান্ত মহাসাগরীয় প্লেট, যেটিকে আমরা প্যাসিফিক প্লেট বলছি। এই যে ঠিক এই অংশটি দেখতে পাচ্ছ নাম লেখা প্যাসিফিক প্লেট, এটিকে আমরা বলছি যে প্রধান পাত। পৃথিবীর প্রধান যে পাত রয়েছে, পৃথিবীর প্রধান পাত হচ্ছে 7টি প্লেট কিংবা পাত বা ফলক, আমরা যাই বলি 7টি। দ্বিতীয়টি হচ্ছে ইউরেশিয়ান প্লেট। দেখো এই যে এই অংশ মিলে ইউরেশিয়ান প্লেট। এর পরের যে প্লেটটি রয়েছে সেটিকে আমরা বলছি অস্ট্রেলিয়ান প্লেট, যেটিকে অনেকে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট হিসেবেও চিহ্নিত করে থাকে। এই অংশটি আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান প্লেট। অনেকেই এই প্লেটটিকে ইন্ডিয়ান প্লেটের সাথে কানেক্ট করে, অনেকে কানেক্ট করে না, দুরকমই আমরা দেখতে পারি। এরপর আমরা উত্তর আমেরিকান প্লেট দেখি, এই যে এখানে দেখছো তোমরা নর্থ আমেরিকান প্লেট। এরপর আমরা দেখি দক্ষিণ আমেরিকান প্লেট অর্থাৎ সাউথ আমেরিকান প্লেট দেখি। এরপর আমরা দেখি আফ্রিকান প্লেট, অর্থাৎ এই যে সাউথ আমেরিকান প্লেট এবং নর্থ আমেরিকান প্লেট, মূলত সাউথ আমেরিকান প্লেটের সাথে লাগোয়া আফ্রিকান প্লেট। এরপর আমরা নিজ বরাবর কি দেখতে পাই, অ্যান্টার্কটিক প্লেট, বিশাল একটি প্লেট। তো আমরা কিন্তু এই 7 ধরনের প্লেট দেখতে পাই। এবং এর পাশাপাশি আমি যদি ছবিটি মুছে দিই একবার, এই দাগগুলো দেখো, ছোট ছোট কিছু প্লেট রয়েছে। জুয়ান ডি ফুকো প্লেট, ফিলিপাইন প্লেট, যেমন আগের চিত্রে আমরা দেখেছিলাম এখানে হয়তো ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটটি একসাথে ধরেছে, আমরা কিন্তু ইন্ডিয়ান প্লেটের ভাগ দেখেছিলাম, অ্যারাবিয়ান প্লেটের ভাগ দেখেছিলাম, নাজকা প্লেট, স্কটিয়া প্লেট দেখেছিলাম, ক্যারিবিয়ান প্লেট দেখেছি। তার মানে এই যে 7টি প্লেট, এটির বাইরেও কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্লেট রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু মোট যে 7টি প্লেটই ভাগ হতে দেখব পৃথিবীকে, এমন কিন্তু না। আমরা অনেক সময় অনেক ধরনের অপ্রধান প্লেটও কিন্তু দেখতে পারি। যেমন আমরা বলছিলাম এই চিত্রে কিছু আমরা দেখালাম, তেমনি আমরা অপ্রধান প্লেট এরকম সাধারণত 20টি প্লেট দেখতে পারি। অর্থাৎ আমরা প্রধান প্লেট দেখতে পারি 7টি এবং অপ্রধান প্লেট দেখতে পারি 20টি, অর্থাৎ এগুলোর তুলনায় মোটামুটি ক্ষুদ্র আকৃতি। তো এই অপ্রধান যে প্লেট রয়েছে, এই অপ্রধান প্লেটগুলোর মধ্যে আমরা ভারতীয় প্লেট, মায়ানমার প্লেট, নাজকা প্লেট, ক্যারিবিয়ান প্লেট, টার্কিশ প্লেট, গোয়ার্স প্লেট, জুয়ান ডি ফুকো প্লেট, ফিলিপাইন প্লেট, স্কশিয়া প্লেট কিংবা স্কটিয়া প্লেট ইত্যাদি কিন্তু উল্লেখযোগ্য। যেমন আমরা এখানে দেখতে পারি স্কশিয়া প্লেট রয়েছে, যেটিকে অনেকে স্কটিয়া বা স্কশিয়া বলে, মূলত স্কশিয়াই বাংলা আমরা বলে থাকি। নাজকা প্লেট দেখতে পারি, কোকোস প্লেটের কথা এসেছে, ফুকো প্লেটের নাম জুয়ান ডি ফুকো প্লেটের নাম, ক্যারিবিয়ান প্লেটের নাম শুনেছি, অ্যারাবিয়ান প্লেট দেখলাম। তো এই পাত বা প্লেটগুলোর মধ্যে আপেক্ষিক ঘূর্ণনের ফলে বা মেরু অঞ্চল ও মহাদেশীয় ভূভাগ ও সমুদ্র স্থান পরিবর্তন করে, মূলত যেখানে আমরা একটি আপেক্ষিক ঘূর্ণন দেখতে পাই। এবং পাতগুলোর যে সীমানা রয়েছে, এই সীমানাগুলো বরাবর কিন্তু ভূমিকম্পন প্রবণ যে অঞ্চলগুলো সেগুলো বিদ্যমান। অর্থাৎ এই যে ধরো আমরা এখানে প্যাসিফিক প্লেট আর ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের একটি ভাগ দেখলাম না, ধরো এটা প্যাসিফিক, এটি অস্ট্রেলিয়ান। এই যে সীমানাটি রয়েছে দুটি প্লেটের, এই প্লেটের অংশগুলো কিন্তু ভূমিকম্প প্রবণ অংশ হয়ে থাকে। এবং তোমরা শুনে অবাক হবে যে এই প্লেটগুলো কিন্তু বছরে 1 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত নড়াচড়া করতে পারে, অর্থাৎ এদের গতি হয় বছরে 1 থেকে 6 সেন্টিমিটার। তো বুঝতেই পারছো খুব সামান্য গতি, কিন্তু এই যে আজকে আমরা যে অবস্থা দেখছি পৃথিবীর মানচিত্রের, তুমি যদি আজ থেকে কয়েক কোটি বছর পরে আসো, তুমি কিন্তু এই অবস্থা নাও দেখতে পারো। তখন হয়তো দেখতে পারো ইন্দো অস্ট্রেলিয়া তোমার যে বন্ধুটি থাকে সে হয়তো তোমার খুব কাছে চলে এসেছে, বিমানে ঘন্টাখানেকের বা কয়েক মিনিটের দূরত্ব হতেই তো পারে, যদি এই পাতসমূহ নড়াচড়ার ফলে আমরা আবার দেখতে পারি যে এই মহাদেশগুলোর স্থান পরিবর্তিত হয়েছে। তো বিভিন্ন আয়তনের 27টি পাত রয়েছে, এর মধ্যে আমরা প্রধান পাত দেখতে পারি 7টি, যেটি একটু আগেই আমরা বললাম। তো আমরা তো এখানে দেখি যে
টেকটনিক প্লেটের মধ্যে যদি দেখি, এই যে প্যাসিফিক প্লেটকে আমরা চিহ্নিত করলাম, ইউরেশিয়ান প্লেটকে করলাম, এদিকে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটকে করলাম, নর্থ আমেরিকা প্লেটকে করলাম, সাউথ আমেরিকান প্লেটকে করলাম, আফ্রিকান প্লেটকে করলাম, অ্যান্টার্কটিক প্লেটকে করলাম, এবং এই অঞ্চলও কিন্তু প্যাসিফিক প্লেটের একটি ভাগ রয়েছে। আসলে এটা তো আমরা এক ধরনের প্রজেকশনের মাধ্যমে ম্যাপটিকে করা। যদি ম্যাপটি ধরো গ্লোব আকারে হয়, আমরা যদি দেখিয়ে দিই, তো ধরো আমরা দেখতে পাচ্ছি একটি পাতার মতো, একটি খাতার মতো, তখন কিন্তু দেখবে এই দুটি আসলে কানেক্টেড পরের সাথে। তোমরা বেশ ভালো মতো আশা করছি জানো। তো এভাবে কিন্তু বিভিন্ন টেকটনিক প্লেটে আমরা ভাগ হতে দেখি। তো এই যে প্যাসিফিক প্লেটের যে ব্যাপারটি আমি এই চিত্রের মাধ্যমে দেখাই, এই যে নর্থ আমেরিকান প্লেট যদি এখানে হয়, নাজকা প্লেট, অস্ট্রেলিয়ান প্লেট যদি এখানে হয়, যে মাঝখানের এই অংশটি হচ্ছে প্যাসিফিক প্লেট, যেটি আমরা এখানে দুই ভাগে দেখতে পাচ্ছি। তোমরা এই চিত্রের মাধ্যমে কিন্তু পরিষ্কার হয়ে গেলে। তো এই ছিল টেকটনিক প্লেট নিয়ে আমাদের আলাপ। তোমাদের কাছে এখন যে প্রশ্নটি থাকবে, ওয়েগনার আসলে কত সালে পাত সঞ্চালনের ধারণা দেয়? তো তোমরা কমেন্ট সেকশনে উত্তরটি জানিয়ে দাও। আমি কিন্তু সালটি কয়েকবার বলেছি এবং দেখেছি 1960 সালে। আমি কিন্তু একটি হিন্টসও দিয়ে দিলাম যে 1960 সালে কিন্তু টুজো উইলসন এই পাত সঞ্চালন তত্ত্বটিকে খুব ভালো মতো ব্যাখ্যা করেন। তাহলে কত বছর আগে ওয়েগনার এই পাত সঞ্চালনের ধারণা দেন? 3, 2, 1। আশা করি কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েছো। উত্তরটি হচ্ছে 1912 সালে। তো আমরা দেখলাম 1912 সালে তিনি পাত সঞ্চালনের ধারণা দেন। এটি নিয়ে আরো গল্প আছে, আরো মজার মজার ফ্যাক্ট আছে, সেগুলো আমরা জানবো পরের ভিডিওতে। আশা করছি পরের ভিডিওতে তোমাদের পাবো। আজকের মতো আমি আল রাব্বি সিমেন্স এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।